তাহলে তো অবশ্যই মুখ্যমন্ত্রী ভয়ানক বিপদে পড়বেন। এমন আইনজীবী হলেন, এমন আইনজীবী যে তিনি তার ডিজিকে শোকজ করে এলেন। রাজ্য সরকারকে যেমন কাঠগড়ায় তোলা যায়, তেমনি সিবিআইকে আজও পর্যন্ত বিভিন্ন ওয়ার্ডে পানীয় জলের সমস্যা, পয়ঃপ্রণালী এবং জঞ্জাল অপসারণের সমস্যা এইগুলো রয়ে গেছে। আমার প্রশ্ন হচ্ছে, তাহলে এই মিউনিসিপ্যাল কর্পোরেশন নাগরিকদের জন্য কি করছে? এই নাগরিকরাই তো আসন্ন বিধানসভা ইলেকশনে ভোট দেবেন। তাদের যদি এই সামান্য সুবিধাটুকু, নাগরিক জীবনের সুবিধাটুকু করে দেওয়া না যায়, তাহলে আমাদেরকে বলতেই হবে যে এই কর্পোরেশন, এই পৌরসভা প্রকৃতপক্ষে ব্যর্থ, এবং এই ব্যর্থতার দায় সঙ্গে নিয়ে, কাঁধে নিয়ে তাদেরকে সরে যেতে হবে। মানুষ সরিয়ে দেবে, অন্য কেউ নয়, অন্য কোনোভাবেও নয়। আমরা সবাই জানি যে ভোট এসে গেছে, এবং আমরা এই চার্জশিট এখন প্রকাশ করলাম, এবং আমরা দেখতে পাবো যে এর কোনো উত্তর তাদের কাছে নেই, কিছু গালমন্দ ছাড়া। তারা এখন কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারে না। উত্তর দিতে গেলে গালমন্দ করে, যে কোনো দল কি। এখন একটা নতুন উপসর্গ দেখা গেছে যে তারা নিজেদের মধ্যে মারামারি করে নিজেরাই মরে। এটা হয়তো তাদের ধর্ম। তবে আমরা বলতে চাই যে এই যে দলটি শাসন করছে এতদিন ধরে, আমি একথা বলবো না যে সত্যি সত্যি মানুষের সমর্থনে তারা শাসন করছে। তারা যেভাবে ভোটে রিগিং করে এবং করত, সেইভাবে তারা বিভিন্ন সময় সিট থেকে বেরিয়ে এসেছে। এবারে সম্ভবত তার ব্যত্যয় হচ্ছে, এবং তাতেই ওনাদের যিনি প্রধান নেত্রী, তার চোয়াল ঝুলে হাঁটুতে ঠেকে গেছে। সামান্য এসআইআর, এই এসআইআরে যে দুর্নীতি ধরা পড়েছে, যেভাবে মৃত মানুষ, এখানে না থাকা মানুষ, সম্পূর্ণ অনুপস্থিত মানুষ, এদের বিভিন্ন চিহ্ন পাওয়া গেছে এসআইআরের কাজের সময়। তাতে বোঝা গেছে যে কিভাবে এরা এই সব মানুষের নামে ছাপ্পা ভোট দিত। এই ছাপ্পা ভোটে জিতে তারা শাসন করছে, এবং তারা নিজেদেরকে গণতন্ত্রের সন্তান বলে মনে করে। কিন্তু আমরা যা দেখতে পেয়েছি, আমাদের যে অভিজ্ঞতা, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে যদি প্রকৃত গণতান্ত্রিকভাবে নির্বাচন হতো এর আগে, তাহলে অনেক আগেই এই রাজ্য থেকে এবং এই কলকাতা পুরসভা থেকে এবং আরও অন্যান্য পুরসভা থেকে, পঞ্চায়েত থেকে তারা সরে যেত। এমনকি তারা রেকর্ড সৃষ্টি করেছে পঞ্চায়েতের ব্যালট পেপার, পঞ্চায়েত ভোটটা এখনও ব্যালট পেপারই হয়, ব্যালট পেপার খেয়ে নিয়ে, ব্যালট পেপার খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে জেতা ক্যান্ডিডেটকে হেরেছে বলে দেখিয়েছে। ফলে আমরা প্রত্যাশা করব
যে গালাগালির বদলে আমরা যে ইতিবাচক কাজ করেছি, যেগুলো তুলে ধরেছি সমস্যাগুলো এই চার্জশিটের মধ্যে দিয়ে, সেগুলো প্রকৃত উত্তর আমরা পাবো বা কোনোদিনই পাবো। আমরা চাই একটা সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ এবং একটা ভদ্র আবহাওয়া, সেটা তারা মনে হয় দিতে অপারগ। এবং আপনারা দেখবেন, আপনারা যারা হাজির আছেন তারা দেখবেন, লক্ষ্য করবেন যে এই যে চার্জশিট আমরা দিলাম, এই চার্জশিটের কোনো উত্তরই তাদের কাছে নেই। ঠিক আছে, সাধারণ মানুষকে প্রতিদিনই বেঁচে থাকতে হয় এবং প্রতিদিনই জল লাগে, প্রণালী লাগে, জঞ্জাল অপসারণ লাগে। সুতরাং এটাও নিঃসন্দেহে এই সব জায়গাগুলোতে একটা ইস্যু। সুতরাং এই নির্বাচনেও এগুলো কাজ করবে, এটা দেখানোর জন্যে যে এই কাজগুলো করতে তারা ব্যর্থ। সম্প্রতি নির্বাচন কমিশন 7 জন এই আরোপে সাসপেন্ড করেছে। তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে বেআইনিভাবে রাজ্য সরকার তারা কোনো রকম অপরাধ করেনি, দোষ করেনি। কতদিনের জন্য তারা সাসপেন্ড সেগুলো কিছু বলা হয়নি, অত অন্যায্যভাবে তাদেরকে সাসপেন্ড করা হচ্ছে। 7 জন কত দিনের জন্য কেউ সাসপেন্ড হয় এটা চাকরিতে বলা হয় না। যতদিন তাদের ডিসিপ্লিনারি প্রসিডিং চলবে ততদিন তারা সাসপেন্ড থাকবে। আর যে সময়টা সাসপেন্ড থাকবে সেই সময় তো তারা সাবসিস্টেন্স অ্যালাউয়েন্স পায়, তদন্ত চলবে। তারা যে অপরাধ করেছে এই ইলেকটোরাল রোল তৈরির নামে, তার জন্য ইলেকশন কমিশন সঠিকভাবেই আমাদের মনে হয়েছে যে তাদেরকে সাসপেন্ড করেছে। এই সাসপেন্ডেড যারা ইআরও তারা বলছে যে আধিকারিকদের নির্দেশই করেছি, যা করেছি ঠিক করেছি। ঠিক আছে, যখন ডিসিপ্লিনারি প্রসিডিং হবে তখন তারা এগুলো বলবেন। এগুলো তো প্রেসের সামনে বা নিজের শ্বশুর বাড়িতে বসে ঢাক পিটিয়ে বলার জিনিস নয়। এগুলো ডিসিপ্লিনারি প্রসিডিংয়ে বলার কথা, সেগুলো তারা বলবেন। তখন যারা ডিসিপ্লিনারি প্রসিডিং কন্ডাক্ট করবেন তারা শুনে বুঝে নেবেন। স্যার, কমিশন বারবার রাজ্য সরকারকে বলেছিল এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেয়নি, শেষ পর্যন্ত কমিশনকেই ব্যবস্থা নিতে হলো। সেক্ষেত্রে এখনো মানে যে অপশনগুলো রয়েছে, রাজ্য সরকার কি আবার এদের আদালতে যেতে পারে? সেই ক্ষেত্রে কি এরা রিলিফ পেতে পারে? দেখুন, আদালতে যে কেউ যে কোনো বিষয় নিয়ে যেতে পারে, সেটা নিয়ে কিছু বলার নেই। কিন্তু রিলিফ পাওয়া এইসব মামলায় এখনই মুশকিল, কারণ ইলেকশন কমিশনের সম্পূর্ণ ক্ষমতা আছে এদেরকে সাসপেন্ড করার, এবং সেই অনুযায়ী তারা সাসপেন্ড করেছে। আপনারা কি মনে করছেন এই তালিকায় এই 7 জন ছাড়া আরো রয়েছে? কারণ অনেক জায়গা থেকেই তো গড়বিলের অভিযোগ পাওয়া যাচ্ছে। আছে বলে আমাদের মনে হয়, কিন্তু সেটা ইলেকশন কমিশনের কাছে কতটা ধরা পড়েছে সেটা আমরা জানি না। কারণ আমরা তো ইলেকশন কমিশন নই, আমরা দূর থেকে দেখি। ইলেকশন কমিশন একেবারে ভেতর থেকে কাজগুলো দেখে। সুতরাং ইলেকশন কমিশন যদি আরও খুঁজে পায় আরও অনেক ইআরও এবং ইআরওদের যারা বেআইনি কাজ করেছেন, তাহলে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা হবে। তৃণমূল ভবনে একটা ড্রপ বক্স বসানো হয়েছে। যারা প্রার্থী হতে চান তারা এই ড্রপ বক্সে তাদের আবেদনপত্র জমা দিচ্ছেন। প্রচুর এরকম প্রার্থী হওয়ার জন্য আবেদনপত্র জমা করেছে, কিন্তু এটা তো দল ঠিক করার কথা, বা যারা এখানে প্রার্থী হতে পারবেন না তাদের জন্য তো একটা অন্তর্দ্বন্দ্ব বা ইত্যাদি তৈরি হতেই পারে মানে দলের মধ্যে। আপনি কি মনে করেন এই যে প্রজেক্টটা ড্রপ বক্সে প্রার্থী হতে চাওয়ার আবেদন করে? এটা তাদের দলের সিদ্ধান্ত যে ড্রপ বক্স রেখে দেওয়া, এবং সেখানে যারা হতে চান তারা নিজেদের বায়োডাটা বা কিছু জমা দেবেন। এটা তাদের দলের সিদ্ধান্ত। তারা যদি মনে করেন এভাবে করবেন, আমাদের তো কিছু বলার নেই এই বিষয়ে। স্যার, কালকে আইপ্যাক মামলায় মুখ্যমন্ত্রী কি বিপদে পড়তে চলেছেন, এবং এই মামলায় যদি আবারও কিছুটা রেখে সেটা রাজ্যের পক্ষে সুবিধাজনক হয়? দেখুন, মামলায় মুখ্যমন্ত্রী যে অবস্থায় আছেন, যে কাজ তিনি করেছেন, তাতে মামলা যদি আগামীকাল না হয় আরও পিছিয়ে যায়, তাহলে নিশ্চয়ই তিনি খানিকটা স্বস্তি পাবেন। আর যদি কালকেই হয় এবং কালকে একটা কোনো অর্ডার হয় যেটা রাজ্য সরকারের বা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গেল, তাহলে তো অবশ্যই মুখ্যমন্ত্রী ভয়ানক বিপদে পড়বেন। তৃণমূল বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক হচ্ছে যুবসাথী, এবং এতে নাকি বেকার যুবক যুবতীরা দিশা পাবে, তারা আর বেকার থাকবে না। পাগলের মতো কথা, কি দিশা পাবে?
5 বছরের জন্য 5 বছরে 60 মাস, সেই 60 মাসে একজন বেকার 1,500 টাকা করে 60,000 আর 30,000 90,000 টাকা 5 বছরে পাবে। 90,000 টাকা কী হয়? আমরা প্রত্যেকেই তো সংসার চালিয়ে জীবন ধারণ করে আছি, শহরে হোক বা গ্রামে হোক। আমরা তো জানি যে 90,000 টাকা 5 বছরে কোনো টাকাই নয়। যাতে কোনো কাজের সুযোগ তৈরি করতে না হয়, যাতে কোনো চাকরি সৃষ্টি করতে না হয়, সেই জন্যে এই একটা ললিপপ বেকারদের হাতে গুঁজে দিচ্ছেন এই মুখ্যমন্ত্রী। তো এই টাকা নিশ্চয়ই যারা বেকার বলে নিজেদেরকে মনে করছেন তারা নিশ্চয়ই নেবেন, কারণ টাকাটা মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত টাকা নয় বা তার ভাইপোর কয়লা গরু চুরি করা টাকা নয়। এই টাকা তারা নিশ্চয়ই নেবেন, কিন্তু আমরা আশা করব বা আমরা আবেদন করব যে টাকাটা নিন, কিন্তু ভোট ওদেরকে দেবেন না, ভোট বিজেপিকেই দেবেন। সামনেই বিধানসভা নির্বাচন এবং এখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে বিজেপি এসআইআর এর নাম করে যে অত্যাচার করেছে, মানুষের বিভেদ বাঁধিয়েছে, তাতে মা মাটি মানুষের উপর তার ভরসা আছে যে তারা তাদেরকেই বেছে নেবে। দেখুন, সত্যি কথা বলতে গেলে এসআইআর এর নামে কোনো অত্যাচার হয়নি। এসআইআরে যদি 4 জায়গায় 4জন মানুষ কোনোভাবে অসুবিধায় পড়ে থাকেন, তাহলে সেটাকে এমনভাবে প্রচার করা হয়েছে যেন 400 জায়গায় সেটা হয়েছে। তো লক্ষ লক্ষ মানুষ তো এসআইআরের হিয়ারিং করে চলে গেছেন। এ প্রসঙ্গে আমি একটা কথা বলতে পারি যে একদিন দেখলাম একটা খবরের কাগজে একজন 100 বছর প্রায় বয়স হয়ে গেছেন এক বৃদ্ধা মানুষ, তাকে সঙ্গে নিয়ে তার বাড়ির দুদিকে তাকে ধরে নিয়ে চলছেন। কিন্তু এটা ফটো অপরচুনিটি তৈরি করা, এটা তো তার প্রকৃতপক্ষে তার হেনস্থা করছেন তার বাড়ির লোকেরা। এটা ইলেকশন কমিশনে গিয়ে বললেই, বা আরোদের কাছে গিয়ে বললেই তারা ওই বাড়িতে গিয়ে এটা চেক করে আসতে পারতেন। তার জন্য পত্রিকায় বা খবরের কাগজে ছবি তোলার কোনো দরকার ছিল না। এটা ফটো অপরচুনিটি তৈরি করা। এগুলোকে হেনস্থা বলে চালানো হচ্ছে, এগুলো আদৌ হেনস্থা নয়। হ্যাঁ, কি বললেন? সারা ভারতবর্ষে টেট পরীক্ষার মাধ্যমে একসঙ্গে সারা ভারতবর্ষে পরীক্ষা দিতে হবে নিয়মিতভাবে, কিন্তু সেক্ষেত্রে অন্ধ্রপ্রদেশ সরকার এবং তামিলনাড়ু সরকার সেই নির্দেশিকা চালু করলেও এই রাজ্য সরকার এখনো পর্যন্ত এই ব্যাপারে তাদের কোনো সিদ্ধান্ত জানায়নি। দেখুন, এই রাজ্য সরকার মনে করে যে তারা ভারতবর্ষের বাইরে অন্য কোনো গ্রহের একটা রাজ্য। তারা সুপ্রিম কোর্ট বা কেন্দ্রীয় সরকার যা বলে সেটাকে অবহেলা করতে, তাকে ইগনোর করতে, এইভাবেই চলতে অভ্যস্ত। সুতরাং এই রাজ্য সরকার যা করবে তার জন্য এখানকার মানুষ বিপদে পড়বেন। স্যার, আমরা সবাই দেখলাম মুখ্যমন্ত্রীকে সুপ্রিম কোর্টে আইনজীবী হিসাবে লড়তে। আপনি দীর্ঘদিন বিচারপতি ছিলেন, আপনি কিভাবে দেখলেন বিষয়টা? একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সুপ্রিম কোর্টে আইনজীবী হিসাবে নিজেকে। আমি একটা নাটক হিসেবে দেখলাম, এটা একটা নাটক হলো এবং তার কোনো লাভই তিনি ওঠাতে পারলেন না, উল্টে তার বদনাম হলো। এমন আইনজীবী যে তিনি তার ডিজিকে শোকজ করে এলেন, শোকজ খাইয়ে এলেন ডিজি অফ পুলিশকে। কিছুদিন আগে একটা সাংবাদিক বৈঠকে বলেছিলেন যে রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো দুর্নীতি বা কেলেঙ্কারির কথা আপনি সামনে আনবেন, সেটা কিছু বলতে চাইবেন? হ্যাঁ, গতকাল আমি কতগুলো কাগজ পেয়েছি, সেটা আমি এখন খতিয়ে দেখছি। যতদূর দেখেছি তাতে রাজ্য সরকারকে যেমন কাঠগড়ায় তোলা যায়, তেমনই সিবিআইকেও কাঠগড়ায় তোলা যায়। তো আমি চিন্তাভাবনা করছি যে একটা সাংবাদিক সম্মেলন ডেকে এই ব্যাপারটা নিয়ে আবার উঠে পড়ে রাখবো। অনেকেই একসঙ্গে বলে তো বুঝতে পারবো না। না, হ্যাঁ, কি বলছি? সিবিআইকেও কাঠগড়ায় তোলা যায়, মানে সেটা কি করবে? সিবিআই কি সুবিধা পাইনি? সিবিআই কোনো সুবিধা পাইনি? না, সিবিআই এর যা কাজ করার কথা ছিল সিবিআই এরই কথা অনুযায়ী সেটাও সিবিআই করেনি। স্যার, অভয়ার মা বাবা প্রশ্ন করছেন যে ইডি
বা সিবিআই তাদেরকে তো কোনো রকম সাহায্য করেনি, তারা কোনো রকম তদন্ত করেনি, উল্টে তাদেরকে ভয় দেখানো হচ্ছে যে তারা যদি বেশি চাপ দেন তাহলে সেটা কলকাতা পুলিশের কাছে নতুন করে আবার সেটা পাঠিয়ে দেবে তদন্তের ভার। এই তদন্তের ভার সিবিআই এর পাঠিয়ে দেওয়ার কোনো ক্ষমতা নেই, এটা পাঠানোর ক্ষমতা আছে একমাত্র আদালতের। সুতরাং তাদের যে এইভাবে ভয় দেখানো হচ্ছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। তাদেরকে ভয় দেখানোর জন্যই ভয় দেখানো হচ্ছে, আসলে কিছুই হবে না, মানে এই রকম কিছু হবে না। না, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন, কিন্তু আইনটাকে যেটা সুপ্রিম কোর্ট ডিক্লেয়ার করেছে, সুপ্রিম কোর্টের ডিক্লেয়ার করা জিনিসটা তো আইন হিসেবে গণ্য হয়, সেটাকে বদলাবেন কী করে? তাদের হাতে কী নতুন? তো সুপ্রিম কোর্ট বহুদিন ধরে শুনেছে, বহুদিন ধরে চিন্তাভাবনা করেছে, তারপরে এই রায় দিয়েছে। সুতরাং এইসব এই যাতে এই রায় মানতে না হয়, যাতে এই রায় মানার ব্যাপারটা পিছিয়ে দেওয়া যায়, সেই জন্য রাজ্য সরকার এইসব ছক দিচ্ছে। ভোট পর্যন্ত রায়টা পিছানো হ্যাঁ, পর্যন্ত রায়টা পাস করে দেওয়া। সেটা আমি বলতে পারবো না তারা কী কৌশল অবলম্বন করবেন। এবার রাজ্য সরকার যদি রিভিউ পিটিশনে যায়, রিভিউ পিটিশনে যেতেই পারে, কিন্তু রিভিউ পিটিশন সাধারণত সুপ্রিম কোর্ট গ্রাহ্য করে না।